Dear postgraduate and undergraduate students of Bangladesh and all over the world, all of you are welcome to my YouTube video channel, We Like Anatomy. I am Professor Dr. Muhammad Ashfaqur Rahman. I was discussing on the anatomy of the tongue, and this is the second video lecture on the tongue. Now, muscles of the tongue. গত ভিডিও লেকচারে আমি আলাপ করেছিলাম যে টাং একটা মিডলাইন স্ট্রাকচার, ম্যাক্সিমাম মিডলাইন স্ট্রাকচার ডেভেলপ করে রাইট এন্ড লেফট হাফ থেকে মিডলাইনে ফিউশন হয়। সিমিলারলি টাংও দুটো হাফ দিয়ে তৈরি হয়, রাইট হাফ লেফট হাফ, বাট মিডলাইনে ফিউশন হয়। যেমন ইন কেস অফ দি স্নেক তার ফিউশন হয় না মিডলাইনে, এই জন্য টাং বাইফিড থাকে। কিন্তু হিউম্যানের মাঝে কি হলো, টাংটা বাইফিড নাই, এখানে ফিউশন হয়ে গেছে রাইট হাফ লেফট হাফে। A median fibrous septum that is the green colored median fibrous septum, which is called lingual septum. This septum divides tongue into right half and left half, and each half of the tongue contain 8 muscles, 4 intrinsic muscle, 4 extrinsic muscle. প্রতি হাফের মাঝেই 4 intrinsic muscle আছে, 4 extrinsic muscle আছে each half, and all of them are skeletal muscle. They are skeletal because they take origin from the skeleton. They take origin from the bone or cartilage, that is from the skeleton. They are skeletal muscle, that or they are voluntary or striated muscle. intrinsic muscle কারা? যে মাসল গুলো অরিজিন নেয় টাঙের মধ্যে, ইনসারশনও টাঙের মধ্যেই হয়, তার মানে এই মাসল গুলো কখনো টাঙের বাইরে যায় না, এদের জন্ম টাঙে, মৃত্যু টাঙে। এই জাতীয় মাসলকে বলে ইন্ট্রিনজিক মাসল। ওকে, they are confined to the tongue. That means their origin and insertion both within the tongue. And these intrinsic muscles only alter shape of the tongue. এই মাসলগুলো টাঙের মুভমেন্টে হেল্প করে না, শুধু টাঙের শেপ চেঞ্জ করে। এবং এই মাসলগুলো কনসোনেন্ট প্রোডাকশনে হেল্প করে। আমরা কনসোনেন্ট মানে জানি ব্যঞ্জন বর্ণ বলা হয়। আমরা বর্ণমালা মনে আছে কিনা, আমাদের ইংরেজি বর্ণমালার মাঝে টোটালি 5টা ভাওয়েল আছে আর 21টা আছে হচ্ছে কনসোনেন্ট। A, E, I, O, U, these are the vowels in the English alphabet, and rest of the 21 are the consonant. So total 26 alphabets in the English language. Okay, so intrinsic muscles helps in the production of the consonant, and they only alter shape of the tongue. Intrinsic muscles are like এই মাসলটা, এটা হচ্ছে superior longitudinal muscle, this one. Then these muscles are inferior longitudinal muscle. Superior longitudinal muscle, এই মাসলটা যখন কন্ট্রাক্ট করবে, এরা টাঙ্গের মাঝে থাকে, লঙ্গিটিউডিনাল মাসল গুলো থাকে হচ্ছে এইটা হচ্ছে সুপিরিয়র লঙ্গিটিউডিনাল মাসল। এই মাসল গুলো থাকে এন্টেরো পোস্টেরিয়র ডিরেকশনে, বেস থেকে টাঙের টিপের দিকে এক্সটেন্ড করে। এই মাসল যখন কন্ট্রাক্ট করবে তখন ডরসাল অ্যাসপেক্ট অফ দি টাংটা কনকেভ হয়ে যাবে। আমরা যদি চাই টাং দিয়ে উপরের পেলেটকে টাচ করতে, তখন কিন্তু এই শেপ চেঞ্জিংটা দরকার পড়বে।
টাং দিয়ে আমি যদি চাই আমার উপরের প্যালেটকে টাচ করব, দেন টাংটা উপর দিকে কনকেভ হওয়া লাগবে। এই ডরসামটা কনকেভ হওয়া লাগবে। এই ডরসামকে কনকেভ করে হচ্ছে সুপিরিয়র লঙ্গিটিউডিনাল মাসল। ওকে, দেন আরেকটা মাসল আমরা পাবো, সেটা হচ্ছে ইনফিরিয়র লঙ্গিটিউডিনাল মাসল। এই মাসলটা হচ্ছে ইনফিরিয়র লঙ্গিটিউডিনাল মাসল। এই মাসলও সিমিলারলি এন্টেরিয়র পোস্টেরিয়র ডিরেকশনে থাকে টাঙ্গের মাঝে। এই মাসল যদি কন্ট্রাক্ট করে তাহলে টাংকে সে ডরসামটাকে কনভেক্স করে দিবে। ইট মেক্স দ্য ডরসাম অফ দি টাং কনভেক্স। না বুঝলে আমি আরেকটা ডায়াগ্রাম দিয়ে দেখাচ্ছি। সাপোজ দিস ইজ দ্য টাং। ওকে, দিস ইজ টাং। এখন আমরা এখানের মাঝে সুপিরিয়র লঙ্গিটিউডিনাল মাসল এঁকে নিচ্ছি। এই হচ্ছে সুপিরিয়র লঙ্গিটিউডিনাল মাসল। এই মাসল যদি কন্ট্রাক্ট করে তাহলে কি হবে, টাংটা এরকম কনকেভ হয়ে যায়, টাঙের শেপ হয়ে যাবে এরকম কনকেভ হয়ে যাবে। আর ইনফিরিয়র লঙ্গিটিউডিনাল মাসল থাকে এই দিকে, এই বরাবর থাকে ইনফিরিয়র লঙ্গিটিউডিনাল মাসল। এই মাসল যখন কন্ট্রাক্ট করবে টাংটা এরকম বেঁকে যাবে, লাইক দিস, ডরসামটা কনভেক্স হয়ে যাবে। এই হচ্ছে ইনফিরিয়র লঙ্গিটিউডিনাল মাসল। আরো দুটো মাসল আছে। একটা মাসল হচ্ছে ট্রান্সভার্স মাসল। এই যে দিস আর দা ট্রান্সভার্স মাসল, এরা সাইড টু সাইড ডিরেকশনে থাকে। এই মাসল গুলো যদি কন্ট্রাক্ট করে টাংটা নেরো হয়ে যাবে, কিন্তু সামনে ইলংগেটেড হবে। সাইড টু সাইড সে হয়ে যাবে নেরো, কিন্তু ইন্টেরিয়র পোস্টেরিয়রলি সে ইলংগেটেড হয়ে যাবে। তাইলে আমি কি বললাম, ট্রান্সভার্স মাসল কন্ট্রাক্ট করলে টাং হবে নেরো এন্ড ইলংগেটেড। নাও আরেকটা গ্রুপের মাসল আছে, তার নাম হচ্ছে ভার্টিক্যাল মাসল। এই মাসলটা হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশনে আছে, ভার্টিক্যাল মাসল। সো এই মাসল যদি কন্ট্রাক্ট করে সেটা টাংকে ফ্ল্যাট করে দিবে এন্ড এক্সপান্ড করে দিবে, সাইড টু সাইড ব্রড করে দিবে। সাইড টু সাইডে সে ব্রড হয়ে যাবে, আর এমনিতে চিকন হয়ে যাবে, মানে পাতলা হয়ে যাবে, ফ্ল্যাট হয়ে যাবে। তাইলে আমরা টেক্সটে দেখি ভার্টিক্যাল মাসল নিয়ে কি বলা। ভার্টিক্যাল মাসল যে কাজ করবে, টাংকে ব্রড করবে, ফ্ল্যাট করে দিবে। ঠিক আছে, ফ্ল্যাট করবে মানে হচ্ছে পাতলা করে দিবে, আর ব্রড করবে মানে হচ্ছে সাইড টু সাইড সেটা বেড়ে যাবে। সো দিস আর দ্য ফাংশনস অফ দি ইন্ট্রিনসিক মাসল। ইন্ট্রিনসিক মাসলের ফাংশন যে ভাইভাতে জিজ্ঞেস করে বা এক্সামে আসে তা না, এটা জাস্ট আমরা জেনে রাখলাম একটু। এবার যাব এক্সট্রিনসিক মাসলের মাঝে। এই মাসলগুলোকে এক্সট্রিনসিক বলা হয় বিকজ এরা হচ্ছে মাইগ্রেটেড মাসল, মানে এদের অরিজিন অন্য কোথাও থাকে কিন্তু এরা টাঙের মধ্যে এসে ঢুকে পড়ে। তাহলে এদের অরিজিনটা বাইরে, ইনসারশনটা টাঙের মাঝে, এই জন্য তাদেরকে বলে এক্সট্রিনসিক মাসল। দে টেক অরিজিন আউটসাইড দ্য টাং বাট ইনসার্টেড ইনটু দ্য টাং। এবং এই মাসলগুলো টাঙের শেপও চেঞ্জ করে, মুভমেন্টও করে। আমরা ইন্ট্রিনসিক মাসলের ক্ষেত্রে দেখেছিলাম ইন্ট্রিনসিক মাসল শুধু টাঙের শেপ চেঞ্জ করে, মুভমেন্ট করায় না, কিন্তু এক্সট্রিনসিক মাসল টাঙের মুভমেন্টও করায় প্লাস শেপও চেঞ্জ করে। এবং এই এক্সট্রিনসিক মাসলগুলো ভাওয়েল সাউন্ড প্রোডাকশনে হেল্প করে। দে হেল্প ইন দ্য প্রোডাকশন অফ দি ভাওয়েল সাউন্ড। আমরা জানি যে in the English alphabet their total number of the alphabets are 26. Out of them 5 are the vowel A, E, I, O, U, and rest 21 are the consonants. But in Bengali alphabet there are, Bengali alphabet আমরা জানি totally থাকে 41 আর হচ্ছে 11, টোটালি থাকে Bengali alphabet. In the Bengali alphabet there are 11 vowels যেগুলোকে বলে স্বরবর্ণ, 11। এই 11 ভাওয়েল সাউন্ড প্রোডাকশনে লাগবে এক্সট্রিনসিক মাসল গুলো। আর কনসোনেন্ট মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ।
extrinsic muscle ki ache? There are 4 extrinsic muscles on each side. One is the genioglossus, styloglossus, pelatoglossus, and hyoglossus. These 4 are the extrinsic muscles of the tongue. Genioglossus, it is a fan-shaped muscle, faner moto dekhte. This muscle is the genioglossus muscle. This is the genioglossus muscle. এই মাসলটা হচ্ছে জেনিওগ্লসাস, ফ্যানের মতো, পাখার মতো দেখতে। And this muscle forms the main bulk of the tongue. It forms main bulk of the tongue. এই যে আমরা এই ছবিতেও দেখতে পাচ্ছি, this is the genioglossus muscle. It is the forms the main bulk of the tongue. And it is called safety muscle of the tongue. Safety muscle বলে, কারণ টাঙের একমাত্র জেনিওগ্লসাসই টাংকে ফরওয়ার্ড পুল করে রাখে, আর বাকি সব মাসল টাংকে আইদার ব্যাকওয়ার্ড অর আপওয়ার্ড পুল করে। টাং প্রট্রুড করতে চাইলে, সামনে বের করতে চাইলে একমাত্র মাসল হচ্ছে জেনিওগ্লসাস, এই সেই কাজ করে। সো ডিউরিং অ্যানেস্থেসিয়া অর কোনো পেশেন্ট যখন কমাতে চলে যায়, তখন যদি তার জেনিওগ্লসাস ফাংশন না করে, টাংটা কিন্তু পিছনে চলে যাবে এবং রেসপিরেটরি ট্র্যাক্টকে অবস্ট্রাক্ট করবে, এয়ার পাস করতে পারবে না, পেশেন্ট মারা যাবে। এই জন্য বলা হয় জেনিওগ্লসাস যেহেতু টাংকে ফরওয়ার্ড পুল করে রাখে, এয়ার ওয়ে অবস্ট্রাকশনে বাধা দেয়, সুতরাং এটাকে বলে সেফটি মাসল অফ দি টাং। And genioglossus takes origin from the genial tubercle of the mandible. আমরা জানি যে ম্যান্ডিবলের মাঝে জেনিয়াল টিউবারকল থাকে, এই যে এইখানে থাকে জেনিয়াল টিউবারকল বলে উঁচু জায়গা, উপরেরটাকে বলে আপার জেনিয়াল টিউবারকল বা মেন্টাল স্পাইন, আর নিচেরটাকে বলে লোয়ার জেনিয়াল টিউবারকল। আপার জেনিয়াল টিউবারকলেই অরিজিন নেয় হচ্ছে জেনিওগ্লসাস, আর লোয়ার জেনিয়াল টিউবারকল থেকে অরিজিন নেয় জেনিও হাইওয়েড। এই যে হাইওয়েডের দিকে যাবে, দিস ইজ দ্য জেনিও হাইওয়েড। তাইলে জেনিও হাইওয়েড এক্সটেন্ড করে ফ্রম দ্য লোয়ার জেনিয়াল টিউবারকল, আর আপার জেনিয়াল টিউবারকল থেকে অরিজিন নেয় জেনিওগ্লসাস, দ্য মেইন মাসল অফ দি টাং। এবং এই মাসলটা জেনিওগ্লসাস এই কাজ কি করে? ওই যে বললাম প্রট্রুড করতে হেল্প করে, টাংকে প্রট্রুশন করে। আমরা যদি বলি আপনি জিহ্বা দেখান, তখন টাং সে বের করবে দেখানোর জন্য, এই কাজটা যে করলো সেটা হচ্ছে জেনিওগ্লসাস মাসল, টাংকে প্রট্রুড করে। জেনিওগ্লসাস মাসলের ফাইবার আছে, 3টা গ্রুপে ফাইবারকে ক্লাসিফাই করা হয়, 3 গ্রুপে ফাইবার ক্লাসিফাই করা হয়। একটা গ্রুপ হচ্ছে আপার গ্রুপ। আপার গ্রুপের মাসল ফাইবার গুলো ইনসারশন দেয় টিপ অফ দি টাং এর মাঝে। এটা ভাইবাতে কিন্তু এগুলো জিজ্ঞেস করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা আলাপ করছি। আপার গ্রুপের ফাইবার ইনসারশন দেয় টিপ অফ দি টাং এর মাঝে, টিপ অফ দি টাং। দেন আপার গ্রুপ গেল। তাইলে এই গ্রুপের কাজ কি? আপার গ্রুপের কাজ হচ্ছে টাংকে পিছন দিকে নিয়ে যাওয়া, রিট্রাকশন অফ দি টাং। আপার গ্রুপ কন্ট্রাক্ট করলে টাং পিছনে চলে যাবে, মানে রিট্রাকশন হবে। দেন মিডল গ্রুপ, আরেকটা গ্রুপ হচ্ছে মিডল গ্রুপ। এই মিডল গ্রুপ ইনসারশন দেয় ডরসাম অফ দি টাং এর মাঝে, ডরসাম অফ দি টাং এ মিডল গ্রুপ ইনসারশন দেয়। তাহলে এই গ্রুপটা যদি কন্ট্রাক্ট করে, সে টাংকে কি করবে? ডিপ্রেস করবে, নিচের দিকে নামাবে। এই হচ্ছে তার অরিজিন, আর এই হচ্ছে ইনসারশন। তাইলে পুল যখন করবে, ইনসারশন যাবে অরিজিনের দিকে এবং টাং তখন ডিপ্রেশন হবে। আরেকটা হচ্ছে আপার গ্রুপ গেল, মিডল গ্রুপ গেল। আরেকটা গ্রুপের নাম হচ্ছে পোস্টেরিয়র গ্রুপ। এই পোস্টেরিয়র গ্রুপ এক্সটেন্ড করে আপার জেনিয়াল টিউবারকল থেকে হাইওয়েড বোনসের দিকে, হাইওয়েড বোনসের দিকে যাবে।
আপার জিনিয়াল টিউবারকল থেকে হাইওয়েডে, লোয়ার টিউবারকল থেকে হাইওয়েডে আলাদা একটা মাসল পাস করে, তার নাম জেনিও হাইওয়েড। কিন্তু আপার টিউবারকল থেকেও কিছু মাসল হাইওয়েডে যায়, ঠিক আছে, এটা হচ্ছে লোয়ার গ্রুপ। এই মাসলটা যদি পুল করে তাহলে হাইওয়েড বোনসকে সে ফরওয়ার্ড নিয়ে আসে, আর হাইওয়েড বোনসকে ফরওয়ার্ড টানলে আলটিমেটলি টাং এর প্রট্রুশন হয়। তাইলে ইনফ্যাক্ট জেনিওগ্লসাস যদিও টাংকে প্রট্রুড করে, রিয়েল কথা হচ্ছে লোয়ার ফাইবার গুলো আসলে প্রট্রুশনে হেল্প করে, লোয়ার ফাইবার। আমি এইবার টেক্সটটা দেখাচ্ছি। আপার ফাইবার ইনসার্ট করে ইনটু টিপ অফ দি টাং, এবং এই মাসেলগুলো কাজ রিট্রাকশন অফ দি টাং, টাংকে পিছন দিকে নিয়ে যায়। মিডিল ফাইবার গুলো ইনসার্শন দেয় ডরসাম অফ দি টাং এর মাঝে, এগুলোর কাজ হচ্ছে ডিপ্রেশন অফ দি টাং, টাংকে নিচের দিকে নিয়ে আসে। আর লোয়ার ফাইবার যেগুলো, এই লোয়ার ফাইবার ইনসার্শন দেয় হাইওয়েড বোনসে। এই ফাইবার গুলোই হাইওয়েডকে যখন পুল করবে আলটিমেটলি টাং সহ সামনে আসবে, মানে প্রট্রুশন অফ দি টাং, এই কাজ হবে। সো জেনিওগ্লসাস মাসলের ফাইবার গ্রুপটা ভাইবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা ফ্যান শেপড মাসল, ব্রড মাসল which forms main bulk of the tongue and it is called safety muscle. এই মাসলটা অরিজিন নেয় আপার জিনিয়াল টিউবারকল বা আপার মেন্টাল স্পাইন থেকে। 3 গ্রুপে ফাইবার আছে, কোন গ্রুপের ফাইবার কোন দিকে যায় সেই আলাপ করলাম, ফাংশনও গ্রুপ ওয়াইজ আলাপ করে নিলাম। সেকেন্ড মাসল হচ্ছে স্টাইলোগ্লসাস, নাম থেকেই বোঝা যাচ্ছে এই মাসলটা অরিজিন নিবে স্টাইলয়েড প্রসেস থেকে। Here is the styloid process, this one. এইটাই হচ্ছে স্টাইলয়েড প্রসেস। তাহলে যে মাসলটা স্টাইলয়েড প্রসেস থেকে টাঙের দিকে চলে যাচ্ছে তার নামই স্টাইলোগ্লসাস। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এটাই আর একটা লিগামেন্ট যায়, ওটা হাইওয়েড বোনসের দিকে যাচ্ছে, সেই লিগামেন্টের নাম হচ্ছে স্টাইলোহাইওয়েড লিগামেন্ট। হাউএভার দিস ইজ দ্য স্টাইলোগ্লসাস মাসল। এই ডায়াগ্রামে আমরা দেখি এই যে স্টাইলয়েড প্রসেস থেকে একটা মাসল এক্সটেন্ড করে টাঙে ঢুকে যাচ্ছে, দিস ওয়ান ইজ দ্য স্টাইলোগ্লসাস মাসল। এই যে এই স্টাইলোগ্লসাস মাসল, তাহলে আমরা বলবো স্টাইলোগ্লসাস অরিজিন নেয় স্টাইলয়েড প্রসেস থেকে। এই মাসলটা যদি পুল করে, দিস ইজ দ্য অরিজিন, দিস ইজ দ্য ইনসারশন, তাহলে টাংকে কোন দিকে পুল করবে? নিশ্চয়ই কমন সেন্স দিয়ে বলা যাচ্ছে, টাংকে পুল করবে এই ডিরেকশনে, এই ডিরেকশনে। তার মানে টাং যাবে ব্যাকওয়ার্ড এন্ড আপওয়ার্ড। তাইলে এদের কাজ হচ্ছে টাংকে ব্যাকওয়ার্ড আপওয়ার্ড মুভ করানো, আপওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড মুভ করাবে। এই গেল স্টাইলোগ্লসাস মাসল। দেন নেক্সট মাসল হচ্ছে প্যালাটোগ্লসাস। আমরা এখন চলে যাব প্যালাটোগ্লসাস মাসলে, ঠিক আছে। এই প্যালাটোগ্লসাস মাসলটা হচ্ছে হিয়ার, এই প্যালাটোগ্লসাস এই যে সফট প্যালেট থেকে আসলো, এসে টাঙে এন্টার করে যাচ্ছে, দিস মাসল ইজ দ্য প্যালাটোগ্লসাস। তাহলে এই অরিজিন নেয় ফ্রম দ্য সফট প্যালেট, ইনসারশন তো টাঙেই দিল। প্যালাটোগ্লসাস যদি কন্ট্রাক্ট করে, টাংকে যদি কন্ট্রাক্ট করে তাহলে কি কাজ করবে? আমরা প্যালাটোগ্লসাস কন্ট্রাক্ট করলে টাং এই ডিরেকশনে মুভ করবে, তার মানে এটাও ব্যাকওয়ার্ড নিবে আপওয়ার্ড নিবে, ব্যাকওয়ার্ড আপওয়ার্ড ডিরেকশনে পুল করবে, লাইক স্টাইলোগ্লসাস। স্টাইলোগ্লসাস প্যালাটোগ্লসাস দুটো একই ডিরেকশনেই টাংকে মুভ করায়, ব্যাকওয়ার্ড আপওয়ার্ড। এন্ড ফাইনালি আরেকটা মাসল হচ্ছে হায়োগ্লসাস। হায়োগ্লসাস, হায়োগ্লসাস মাসল হচ্ছে এই যে হাইওয়েড বোনস, সেই বোন থেকে টাঙের দিকে একটা মাসল চলে যাচ্ছে, এই মাসলটার নামই হায়োগ্লসাস। আমরা এই সেকেন্ড পিকচারেও এই জিনিসটা দেখাতে পারি, এই যে হাইওয়েড বোনস থেকে টাঙের দিকে চলে যাচ্ছে মাসলটা, দিস ইজ দ্য হায়োগ্লসাস হিয়ার। এই মাসলটা হচ্ছে হায়োগ্লসাস মাসল। তাহলে এই মাসল যদি কন্ট্রাক্ট করে কি কাজ হবে? টাঙের কোন মুভমেন্ট হবে? এক নাম্বার ডিপ্রেশন হবে আর ব্যাকওয়ার্ড যাবে,
ব্যাকওয়ার্ড ডাউনওয়ার্ড মুভমেন্ট হবে। হায়োগ্লোসাস অরিজিনে ফ্রম দ্য হাইওয়েড বোনস, আর কাজ করবে ডিপ্রেস করবে টাংকে, ডিপ্রেশন প্লাস ব্যাকে নিবে, ঠিক আছে, রিট্রাকশনও করবে, রিট্রাকশন এন্ড ডিপ্রেশন দুই কাজই করে। তাহলে আমরা বুঝলাম পেলাটোগ্লোসাস সেও রিট্রাকশন করে, মানে ব্যাকওয়ার্ড নিয়ে যায়। স্টাইলোগ্লোসাস সেও ব্যাকওয়ার্ড নেয়, মানে রিট্রাকশন করে। আবার এখন দেখলাম হায়োগ্লোসাস সেও রিট্রাকশন করে, মানে টাংকে নিচের দিকে নেয় এবং ব্যাক সাইডে নেয়। তাহলে একমাত্র মাসল যে টাংকে ফরওয়ার্ড পুল করে তার নাম কিন্তু জেনিওগ্লোসাস, স্পেশালি লোয়ার ফাইবারস অফ দি জেনিওগ্লোসাস। That's why genioglossus is called safety muscle of the tongue. Now আমরা টাঙ্গের আর্টেরিয়াল সাপ্লাই জানতে চাই। টাংকে আর্টেরিয়াল সাপ্লাই দিবে, মেইন আর্টারি হচ্ছে টাং মানে লিঙ্গুয়া, আমরা জানি লিঙ্গুয়া হচ্ছে ল্যাটিন, লিঙ্গুয়া মিন্স টাং, এবং এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির একটা ব্রাঞ্চই আছে যার নাম লিঙ্গুয়াল আর্টারি। So tongue will be supplied by the lingual artery. This is the chief supply of the tongue. Chief arterial supply এটাই দিবে। কিন্তু টাঙের পোস্টেরিয়র 1/3 থাকে অরোফেরিংসে, আর অরোফেরিংস বা ফেরিংস এর সাপ্লাই হচ্ছে অ্যাসেন্ডিং ফেরিঞ্জিয়াল আর্টারি। তাহলে টাংকে একটা সাপ্লাই অবশ্যই অ্যাসেন্ডিং ফেরিঞ্জিয়াল আর্টারি দেওয়া উচিত। তাছাড়া এই অরোফেরিংস রিজিয়নে থাকে টনসিল, আর অরোফেরিংস এর উপরে থাকে পেলেট। পেলেটের একটা আর্টারিয়াল সাপ্লাই দেয় অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারি, আর টনসিলকে সাপ্লাই দেয় টনসিলার আর্টারি। সুতরাং অবশ্যই যাকে বলছি আমরা টাঙের সাপ্লাইতে আমরা দেখব অ্যাসেন্ডিং ফেরিঞ্জিয়াল আর্টারির নাম পাবো, অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারির নাম পাবো, টনসিলার আর্টারির নাম পাবো, এরা সবাই সাপ্লাই দিবে। দিস আর দ্য অ্যাডিশনাল সাপ্লাই। তাহলে টাঙের মেইন সাপ্লাই হচ্ছে লিঙ্গুয়াল আর্টারি, আর এডিশনাল সাপ্লাই দিবে ফেশিয়াল আর্টারি থ্রু দ্য টনসিলার এন্ড অ্যাসেন্ডিং প্যালাটাইন ব্রাঞ্চ, আর দিবে অ্যাসেন্ডিং ফেরিঞ্জিয়াল আর্টারি। এই হচ্ছে টাঙের আর্টারিয়াল সাপ্লাই। আমরা একটু দেখতে চাই আর্টারিয়াল সাপ্লাইয়ের মোডটা কিভাবে দেয়। Here is the this is the facial artery. In fact, এই হচ্ছে আমাদের লিঙ্গুয়াল আর্টারি, আমার ডিফারেন্ট কালার দিচ্ছি। এই হচ্ছে লিঙ্গুয়াল আর্টারি, এক্সটার্নাল ক্যারোটিডের এন্টেরিয়র ব্রাঞ্চ। এই লিঙ্গুয়াল আর্টারি যাচ্ছে দেন এই পর্যায়ে সে কিছু ব্রাঞ্চ দিল যার নাম ডরসাল লিঙ্গুয়াল আর্টারি। এই ডরসাল লিঙ্গুয়াল আর্টারি টাঙের পোস্টেরিয়র 1/3 কে সাপ্লাই দেয়। ডরসাল লিঙ্গুয়াল আর্টারি পোস্টেরিয়র 1/3 কে সাপ্লাই দেয়। দেন মেইন আর্টারিটা চলে যাচ্ছে, এই যাচ্ছে, তার কিছু ব্রাঞ্চও দিচ্ছে সাবমেন্টাল মানে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডকে জন্য। মেইন আর্টারিটা চলে যাচ্ছে টাঙের মাঝেই, এইটা। দিস ওয়ান ইজ দ্য মেইন ব্রাঞ্চ অফ দি লিঙ্গুয়াল আর্টারি। এখন এর নাম হচ্ছে ডিপ লিঙ্গুয়াল আর্টারি। তাহলে আমরা বুঝলাম এন্টেরিয়র 2/3 অফ দি টাংকে সাপ্লাই দেয় ডিপ লিঙ্গুয়াল আর্টারি, আর পোস্টেরিয়র 1/3 কে সাপ্লাই দেয় ডরসাল লিঙ্গুয়াল আর্টারি। Both are branch of the lingual artery, and lingual artery is the anterior branch of the external carotid artery. একই রকম ভাবে ভেনাস ড্রেনেজও হয়। এন্টেরিয়র 2/3 থেকে ভেনাস ড্রেনেজ নেয় ডিপ লিঙ্গুয়াল ভেইন, পোস্টেরিয়র 1/3 থেকে ডরসাল লিঙ্গুয়াল ভেইন, সব মিলে লিঙ্গুয়াল ভেইন ফর্ম করে। এই লিঙ্গুয়াল ভেইন আইদার ফেশিয়াল ভেইনে অর ইন্টারনাল জুগুলার ভেইনে ড্রেন করে। আইদার ফেশিয়াল ভেইনে ড্রেন করতে পারে অথবা ডাইরেক্টলি
ড্রেন করতে পারে ইন্টারনাল জুগুলার ভেইনে। এই হচ্ছে ভেনাস ড্রেনেজ অফ দি টাং। নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন হচ্ছে টাঙের লিম্ফ্যাটিক ড্রেনেজ। টাঙের লিম্ফ্যাটিক ড্রেনেজ আমরা এটা এক এক বইতে এক এক ভাবে লেখে। দত্তের মাঝে একভাবে, বিডি 84-তে একভাবে এবং অন্যান্য বইতে অন্যান্য ভাবে লেখে। আমি যেটা ফলো করলাম সেটা হচ্ছে মুরের ক্লিনিক্যাল অ্যানাটমি, সেই বই থেকে ফলো করলাম। ছবিটাও মুর থেকে নেওয়া। প্রথমে আসবে পোস্টেরিয়র 1/3 অফ দি টাং। পোস্টেরিয়র 1/3 থেকে লিম্ফ চলে যায় আপার ডিপ সার্ভাইকেল লিম্ফ নোডে। তাহলে পোস্টেরিয়র 1/3 এ লিম্ফ কই যায়? বাইলেটারালি যায়, দুই পাশেই যায়। এই পাশেরটা ওই পাশে, এই পাশেরটা ওই পাশে, এরকম বাইলেটারালি যায় আপার ডিপ সার্ভাইকেল লিম্ফ নোডে। এগুলো পোস্টেরিয়র 1/3। এবার এন্টেরিয়র 2/3। এন্টেরিয়র 2/3 কে আমি মিডিয়াল পার্ট, ল্যাটারাল পার্ট দুটো পার্টে ভাগ করলাম। মিডিয়াল পার্টে লিম্ফ চলে যাবে অপোজিট সাইডের হচ্ছে লোয়ার ডিপ সার্ভাইকেল লিম্ফ নোডে। ঠিক আছে, অপোজিট সাইডে চলে যাবে লোয়ার ডিপ সার্ভাইকেল লিম্ফ নোডে। পোস্টেরিয়র 1/3 থেকে যায় আপার ডিপ সার্ভাইকেল লিম্ফ নোডে। এন্টেরিয়র 2/3 এর মিডিয়াল পার্ট 2/3 থেকে যায়, মিডিয়াল পার্ট থেকে যায় লোয়ার ডিপ সার্ভাইকেল লিম্ফ নোডে। আর ল্যাটারাল পার্ট থেকে যাবে সেম সাইডের সাবমেন্ডিবুলার লিম্ফ নোডে। ল্যাটারাল পার্ট থেকে যায় সেম সাইডের সাবমেন্ডিবুলার লিম্ফ নোডে। নাও চলে যাচ্ছি টিপ অফ দি টাং। টাঙের একদম টিপ থেকে লিম্ফ কোথায় যায়? এইটাও বাইল্যাটারালি যায়, মানে সেম সাইডেও যায় আবার অপোজিট সাইডেও যায়। সেটা যাবে সাবমেন্টাল লিম্ফ নোডে। সাবমেন্টাল লিম্ফ নোডে ড্রেন করবে। সো দ্যাট ইজ দ্য লিম্ফ্যাটিক ড্রেনেজ অফ দি টাং। এটা পরীক্ষার জন্য দরকার, রিটেনের জন্য। এবার আমরা যাব টাঙের নার্ভ সাপ্লাইতে, স্পেশালি অন দ্য ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড। ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডে নার্ভ সাপ্লাই আমাদের দুটো জিনিসের জানতে হয়, একটা হচ্ছে ফেসের আর একটা টাঙের। এখন আমরা আছি টাঙের ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড থেকে নার্ভ সাপ্লাই। প্রথমে আমরা জানবো টাঙে কি কি নার্ভ সাপ্লাই দরকার। টাং হচ্ছে একটা মাস্কুলার অর্গান কাভার্ড বাই মিউকাস মেমব্রেন। মাস্কুলার অর্গান মানে মাসল আছে, মাসল থাকলে অবশ্যই মোটর সাপ্লাই লাগবে। তাহলে টাঙের একটা মোটর সাপ্লাই দরকার। আর মিউকাস মেমব্রেন থাকলে তার সেন্সরি সাপ্লাই দরকার। তাহলে টাঙের মোটর সাপ্লাই লাগবে, সেন্সরি সাপ্লাই লাগবে। কোন ধরনের সেন্সরি সাপ্লাই লাগবে? জেনারেল নাকি স্পেশাল? আসলে দুটোই লাগবে, কারণ টাং তো টেস্টে হেল্প করে। টেস্ট একটা স্পেশাল সেন্স, সুতরাং টেস্ট সেন্সের জন্য লাগবে স্পেশাল সেন্সরি সাপ্লাই। তাছাড়া যে কোনো মিউকাস মেমব্রেনে জেনারেল সেন্সরি সাপ্লাই থাকা দরকার। যেমন টাং যদি আমি টাচ করি আমি বুঝতে পারবো, টাঙের মাঝে পিন দিয়ে খোঁচা দিলে পেইন ফিল করব, টাঙের মাঝে যদি আমি বরফ রাখি সেটা আমি ফিল করতে পারবো, গরম চা দিলে আমরা বুঝতে পারি। তার মানে কি টাঙের জেনারেল সেন্সরি সাপ্লাইও আছে, আবার টেস্টও বুঝতে পারি, স্পেশাল সেন্সরি সাপ্লাইও আছে। আর টাঙের মোটর সাপ্লাই তো আর আছেই, কারণ মাসল যেহেতু আছে। তো এইগুলো, এই নার্ভ সাপ্লাই গুলো এখন আমাকে কোরিলেট করতে হবে ডেভেলপমেন্টের সাথে। আমি একটা ভেরি শর্টে চার্ট দিয়ে এই প্রশ্নটার উত্তর শেষ করে দিচ্ছি। চার্ট দিয়ে প্রথমে যাচ্ছি মোটর সাপ্লাই। টাঙে যত মাসল আছে, অল দ্য মাসলস ডেভেলপ ফ্রম occipital myotome, and the nerve of the occipital myotome is the hypoglossal nerve. So all the muscles of the tongue are supplied by hypoglossal nerve because they develop from the occipital myotome. occipital myotome মানে occipital সোমাইটের পার্ট। আমরা জানি প্রথম সোমাইট এপিয়ার করে অক্সিপিটাল রিজিয়নে। ঠিক আছে, প্রথম সোমাইট এপিয়ার করে অক্সিপিটাল রিজিয়নে, তারপরে আসে সার্ভাইকেল রিজিয়নে, দেন থোরাসিক রিজিয়নে,
দেন লাম্বার, দেন সেক্রাল, দেন কক্সিজিয়াল রিজিয়ন। সার্ভাইকেল যে সোমাইট গুলো আছে তাদেরকে সার্ভাইকেল স্পাইনাল নার্ভ সাপ্লাই দেয়, থোরাসিকে থোরাসিক স্পাইনাল নার্ভ, লাম্বারে লাম্বার স্পাইনাল নার্ভ, কক্সিজিয়াল রিজিয়নে কক্সিজিয়াল স্পাইনাল নার্ভ সাপ্লাই দিবে। তাহলে অক্সিপিটাল যে সোমাইট গুলো তারে কে সাপ্লাই দিবে? ওখানে তো কোনো স্পাইনাল নার্ভ নাই, স্পাইনাল নার্ভ তো শুরুই হয় সার্ভাইকেল থেকে। তার মানে দাঁড়াচ্ছে সার্ভাইকেল সোমাইটকে সার্ভাইকেল স্পাইনাল নার্ভ সাপ্লাই দিবে। তো অক্সিপিটাল সোমাইট যারা তারও উপরে থাকে, সার্ভাইকেল সোমাইটের উপরে থাকে, তাদেরকে কে সাপ্লাই দিবে? তাদেরকে সাপ্লাই দিবে লাস্ট ক্রেনিয়াল নার্ভ, দ্যাট ইজ 12 ক্রেনিয়াল নার্ভ, হাইপোগ্লোসাল নার্ভ। সুতরাং নার্ভ অফ দ্য অক্সিপিটাল সোমাইট ইজ দ্য হাইপোগ্লোসাল নার্ভ। আর সোমাইটের একটা পার্ট হচ্ছে মায়োটোম, মায়োটোম, ডার্মাটোম, স্ক্লেরোটোম, তিনটা হচ্ছে সোমাইটের পার্ট। সুতরাং অক্সিপিটাল সোমাইট বা অক্সিপিটাল মায়োটোমের নার্ভ হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভ। অল দ্য মাসল এইভাবেই সাপ্লাই পায়, কিন্তু একটা এক্সেপশন আছে, দ্যাট এক্সেপশন ইজ দ্য পেলাটোগ্লোসাস। পেলাটোগ্লোসাস মাসল, ইট ইজ এ মাসল অফ বোথ পেলেট এন্ড টাং। পেলেটেরও মাসল পেলাটো, আবার গ্লোসো মানে টাঙ্গেরও মাসল। And this muscle develop from the fourth arch, and fourth nerve of the fourth arch is the vagus nerve. So pelatoglossus develops from fourth arch, supplied by vagus through, ঠিক আছে, through the accessory nerve. এই ভেগাস আর ক্রেনিয়াল অ্যাক্সেসরি কে একসাথে বলে ভেগো অ্যাক্সেসরি কমপ্লেক্স। ভেগাস নার্ভ আর ক্রেনিয়াল অ্যাক্সেসরি কে একত্রে বলে ভেগো অ্যাক্সেসরি কমপ্লেক্স। সুতরাং বুঝে গেলাম যে এই পেলাটোগ্লোসাস কে সাপ্লাই দিবে ভেগো অ্যাক্সেসরি কমপ্লেক্স। সেন্সরি সাপ্লাই, the lining epithelium of anterior 2/3 of the tongue excluding velate papilla, they develop from the endoderm of the first arch, first arch এর endoderm থেকে। আর আমরা জানি নার্ভ অফ দ্য ফার্স্ট আর্চ ইজ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। সো এই রিজিয়নে anterior 2/3 এক্সক্লুডিং ভেলেট পেপিলা, এই রিজিয়নের জেনারেল সেন্স ক্যারি করবে লিঙ্গুয়াল নার্ভ। লিঙ্গুয়াল নার্ভ ইজ দ্য ব্রাঞ্চ অফ ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। But the special sensory supply is taken by the chorda tympani. Anterior 2/3 থেকে special sense carry করে chorda tympani. It is a branch of the facial nerve. Posterior 1/3 of the mucus, মানে lining of the posterior 1/3 of the tongue, including velate papilla, this area develops from the endoderm of third arch. And the nerve of the third arch is the glossopharyngeal nerve. So both general sense and special sense are carried by the glossopharyngeal nerve. Posterior most part of the tongue, a region, a lining epithelium develops from the endoderm of the fourth arch. Endoderm of fourth arch. And the nerve of the fourth arch is the vagus nerve. So both special sense and general senses are carried by vagus nerve from the posterior most part of the tongue. Posterior most part মানে হচ্ছে the region of vallecula, vallecula region. এই হচ্ছে টাঙের নার্ভ সাপ্লাই অন দা ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আমি সবার উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখতে চাই, এন্টেরিয়র 2/3 জেনারেল সেন্স স্পেশাল সেন্সের জন্য দুটো নার্ভ আছে, কিন্তু বাকি দুই জায়গাতেই কিন্তু সেম নার্ভ জেনারেল সেন্সও ক্যারি করে, স্পেশাল সেন্সও ক্যারি করে। এইটা কেন? দিস ইজ মাই কোয়েশ্চন ফর অল। আরেকটা কোয়েশ্চন আমি করতে পারি, এন্টেরিয়র 2/3 থেকে যে জেনারেল সেন্সটা নিয়ে যায়, যেটা নিয়ে যায় লিঙ্গুয়াল নার্ভ, এই সেন্সটা কি ধরনের সেন্স? এটা কি জেনারেল সোমাটিক সেন্স নাকি জেনারেল ভিসেরাল সেন্স? আর পোস্টেরিয়র পার্ট আর পোস্টেরিয়র মোস্ট পার্ট, এই দুই জায়গার জেনারেল সেন্স ক্যারি করে গ্লসো এন্ড ভেগাস। এই সেন্সগুলো কেমন সেন্স? জেনারেল সোমাটিক না জেনারেল ভিসেরাল সেন্স? সো আমি দুটো প্রশ্ন করেছি, আশা রাখি কমেন্ট বক্সে সবাই এটার উত্তর দিবে।
যদি না পারে আমাকে বললে আমি সেটা আনসার দিব। এখন আমরা জানবো টাঙের ডেভেলপমেন্ট। টাং ডেভেলপমেন্ট বলতে গেলে তিনটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এক নাম্বার হচ্ছে লাইনিংটা কোথা থেকে ডেভেলপ করে, মাসল কোথা থেকে ডেভেলপ করে, আর কানেকটিভ টিস্যু স্ট্রোমাটা কোথা থেকে ডেভেলপ করে। তিনটা এলিমেন্ট ধরে আমাদের কথাগুলো বলতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি কতগুলো আর্চ। এই যে আর্চ, দিস ইজ দ্য ফার্স্ট আর্চ, সেকেন্ড আর্চ, থার্ড আর্চ, ফোর্থ আর্চ, আরেকটা আর্চ আছে সিক্সথ আর্চ। টোটাল 5টা আর্চ পাওয়া যায়। আমরা একটা সেকশন যদি করি এমব্রায়োকে, এরকম দেখা যাবে। এগুলো হচ্ছে এক একটা আর্চ। যে কোনো আর্চের ভিতরে থাকে এন্ডোডার্ম, বাইরে থাকে এক্টোডার্ম, আর মাঝখানে থাকে মেসোডার্মাল কোর। যেমন স্কিন অফ দি ফেস ডেভেলপ ফ্রম দি এক্টোডার্ম অফ দি ফার্স্ট আর্চ, ঠিক আছে, কিন্তু টাঙের anterior 2/3 এর লাইনিং ডেভেলপ ফ্রম এন্ডোডার্ম অফ দি ফার্স্ট আর্চ, whereas muscles of mastication and some other muscle develop from the mesoderm of the first arch. So এক একটা আর্চের তিনটা এলিমেন্ট আছে। কোরে থাকে মেসোডার্ম, বাইরে থাকে এক্টোডার্ম, ভিতরে থাকে এন্ডোডার্ম। এই এন্ডোডার্ম অফ দি ফার্স্ট আর্চের মাঝে আমরা দেখি তিনটা সোয়েলিং তৈরি হয়। দুটো সোয়েলিং এর নাম হচ্ছে ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং। দে আর পেয়ার, দুই পাশে দুটো ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং। আর আরেকটা সোয়েলিং তৈরি হয়, এটাও ফার্স্ট আর্চ থেকে, এর নাম হচ্ছে টিউবারকুলাম ইম্পার। ঠিক আছে, এই তিনটা সোয়েলিং দিয়ে anterior 2/3 এর লাইনিং ডেভেলপ করে। So the lining epithelium of anterior 2/3 of the tongue develops from three swellings from the endoderm of first arch. সোয়েলিং গুলোর নাম কি? টু ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং, আর একটা হচ্ছে টিউবারকুলাম ইম্পার। ইম্পার মানে বেজোড়, সে সিঙ্গেল থাকে, এই জন্য টিউবারকুলাম ইম্পার বলে। এই তিন সোয়েলিং দিয়ে anterior 2/3 ডেভেলপ করে। আর পোস্টেরিয়র পার্ট এন্ড পোস্টেরিয়র মোস্ট পার্টের যে লাইনিং এপিথেলিয়াম, সেইটা ডেভেলপ করে থার্ড এবং ফোর্থ আর্চের এন্ডোডার্ম থেকে। হিয়ার ইজ দ্য সেকেন্ড আর্চ। সেকেন্ড আর্চ থেকে টাঙের কিছুই ডেভেলপ করে না, ঠিক আছে, টাঙের কিছুই সেকেন্ড আর্চ থেকে ডেভেলপ করে না। এই হচ্ছে থার্ড আর্চ, এই হচ্ছে ফোর্থ আর্চ। থার্ড এবং ফোর্থ আর্চ মিলে আরেকটা সোয়েলিং তৈরি হয় মিড লাইনে, তার নাম হচ্ছে হাইপোব্রাঙ্কিয়াল ইমিনেন্স। হাইপোব্রাঙ্কিয়াল ইমিনেন্স। তাইলে এই হাইপোব্রাঙ্কিয়াল ইমিনেন্স কোন কোন আর্চ দিয়ে তৈরি হয়? থার্ড আর্চ এন্ড ফোর্থ আর্চ এন্ডোডার্ম দিয়ে। এই হাইপোব্রাঙ্কিয়াল ইমিনেন্সের থার্ড আর্চ পোরশনটা তৈরি করে পোস্টেরিয়র 1/3 অফ দি টাঙের লাইনিং। আর এই হাইপোব্রাঙ্কিয়াল ইমিনেন্সের যে ফোর্থ আর্চ পোরশন, এই পোরশনটুকু তৈরি করে পোস্টেরিয়র মোস্ট পার্ট অফ দি টাঙের লাইনিং এপিথেলিয়াম। এই পার্টটা পোস্টেরিয়র মোস্ট পার্ট মানে ভেলিকুলার রিজিয়নের লাইনিং এপিথেলিয়াম ডেভেলপ করে এই পার্ট থেকে। তাহলে আমরা বুঝলাম যেটা, যে টাং ডেভেলপ করে আসলে টোটালি 4টা সোয়েলিং থেকে। তার মাঝে এইটা একটা সোয়েলিং, তার নাম ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং, দিস ইজ অ্যানাদার ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং, আর এটা টিউবারকুলাম ইম্পার। তিনটা সোয়েলিং থেকে anterior 2/3 ডেভেলপ করে। আর পোস্টেরিয়র 1/3 এন্ড পোস্টেরিয়র মোস্ট পার্ট এর জন্য একটাই সোয়েলিং, তার নাম হচ্ছে হাইপোব্রাঙ্কিয়াল ইমিনেন্স। এই ইমিনেন্সটা তৈরি হয় থার্ড এবং ফোর্থ আর্চের এন্ডোডার্ম দিয়ে। ঠিক আছে, তার মানে পোস্টেরিয়র পার্ট এন্ড পোস্টেরিয়র মোস্ট পার্ট কিন্তু ডেভেলপ করে বাইলেটারালি না, মিড লাইন থেকেই তৈরি হয়। কিন্তু anterior 2/3 এর এটা ডেভেলপ করে দুটো ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং দিয়ে। এই দুই ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং কিন্তু এখানে মিড লাইনে ফিউশন হওয়া লাগে। এইখানে ফিউশন যদি না হয় বাইফিড টাং ডেভেলপ করবে, বাইফিড টাং ডেভেলপ করবে। তাহলে আমার টাঙের ডেভেলপমেন্ট যেভাবে বললাম আশা রাখি বোঝা যাচ্ছে।
টাঙে যে মাসল গুলো আছে they develop from the occipital myotome except palatoglossus which develop from the mesoderm of the fourth arch থেকে develop করে, and stroma develops from local mesoderm. Stroma of the tongue develops from the local mesoderm. এই হচ্ছে আরেকটা ডায়াগ্রাম, এখানে আরো ক্লিয়ার দেখা যাচ্ছে যে এই হচ্ছে টু ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং, দিস ইজ টিউবারকুলাম ইম্পার। আর সেকেন্ড আর্চ এক সময় ছিল কিন্তু ধীরে ধীরে কপুল এই হাইপোব্রাঙ্কিয়াল ইমিনেন্স চলে যাচ্ছে এবং এখানে ফিউশন হচ্ছে, দেখা যাচ্ছে ফিউশন হয়, এই জায়গাতেই ফোরামেন সিকাম পাওয়া যায়। এই যে এন্টেরিয়র টু থার্ড ধীরে ধীরে ইলংগেশন হচ্ছে হয়ে এন্টেরিয়র টু থার্ড অফ দি টাং ফর্ম করে, এই সেই সালকাস টার্মিনালিস, এই সেই ফোরামেন সিকাম, এই হচ্ছে বিষয় আর কি। সো আমি ডেভেলপমেন্ট অফ দি টাং আলাপ করে নিলাম। আমাদের কিছু কনজেনিটাল অ্যানোমালিজ অফ দি টাং জানতে হবে। টাঙের কনজেনিটাল অ্যানোমালিজ কি কি আছে? একটা হচ্ছে কারো টাং ডেভেলপ করলো না, এগ্লোসিয়া। অর্ধেক ডেভেলপ করলো, অর্ধেক করলো না, হেমিগ্লোসিয়া। টাংটা অনেক বড় হয়ে গেছে, ম্যাক্রোগ্লোসিয়া। নাম কি? ম্যাক্রোগ্লোসিয়া। টাং ডেভেলপমেন্টালি ছোট, মাইক্রোগ্লোসিয়া। তারপরে হবে টাং যদি টাঙের যে ফ্রেনুলাম, আমরা জানি টাংটা মাউথ ক্যাভিটির ফ্লোরের সাথে লেগে থাকে, কানেক্টেড থাকে বাই ফ্রেনুলাম। এই ফ্রেনুলামটা যদি শর্ট হয় অথবা টিপ অফ দি টাং পর্যন্ত যদি এক্সটেন্ড করে, তখন টাঙের মুভমেন্ট করতে পারে না। এই কন্ডিশনকে বলে টাং টাই অর এনকাইলোগ্লোসিয়া। এইটা 1 মার্কের কোয়েশ্চন আসে পরীক্ষাতে, হোয়াট ইজ টাং টাই অর এনকাইলোগ্লোসিয়া। আমি আবারও বলি, যদি ফ্রেনুলাম অফ দি টাং শর্ট হয় অথবা টিপ অফ দি টাং পর্যন্ত এক্সটেন্ড করে, তখন টাঙের মেকানিক্যাল ফাংশনে প্রবলেম হয়। এই কন্ডিশনকে বলে টাং টাই অর এনকাইলোগ্লোসিয়া। এই কন্ডিশনে টাঙের মেকানিক্যাল ফাংশন মানে স্পিচ, সোয়ালোইং আর হচ্ছে মেস্টিকেশন, এগুলোতে প্রবলেম হবে, টেস্টে কোনো প্রবলেম হবে না। এটা ভাইভাতে জিজ্ঞেস করে কোন ফাংশন প্রবলেম হবে, আমরা বলবো মেকানিক্যাল ফাংশনে প্রবলেম হবে, স্পেশাল ফাংশনে কোনো প্রবলেম হবে না। তাছাড়া টাঙের মধ্য দিয়ে থাইরয়েড গ্ল্যান্ড ডেভেলপ করে, থাইরয়েড গ্ল্যান্ড যদি টাঙে থেকে যায় এটাকে বলে লিঙ্গুয়াল থাইরয়েড। এর বাইরে বাইফিট টাং হতে পারে, এরকম বাইফিট টাং। এই যে এই লোকটাকে বলে স্নেক ম্যান, সে সার্কাসে খেলা দেখায়, এখনো আছে, সে ইন্টারনেট ঘাটলেই পাওয়া যায় স্নেক ম্যান। সে ইচ্ছে করে তার টাং কেটে নিয়েছে, অবশ্য কেটে এরকম সাপের মতো 2 ভাগ করে নিয়েছে। হাউএভার এটাকে বলে বাইফিড টাং। কনজেনিটালি এই ঘটনা ঘটলে এটাকে বলবো আমরা বাইফিড টাং। নাও আমরা জানতে চাই টাঙের টেস্টের পাথওয়ে কি। আমরা জানি এন্টেরিয়র 2/3 অফ দি টাং থেকে টেস্ট নিয়ে যায় কর্ডা টিম্পানি, দিস ওয়ান ইজ দ্য কর্ডা টিম্পানি। পোস্টেরিয়র 1/3 থেকে টেস্ট নিয়ে যায় গ্লসোফেরিঞ্জিয়াল, পোস্টেরিয়র মোস্ট পার্ট থেকে টেস্ট নেয় ভেগাস নার্ভ। এই এবং নিয়ে যাবে কোন জায়গায়? ব্রেইনের টেস্ট এরিয়াতে, এরিয়া 43 তে। টেস্ট এরিয়া হচ্ছে এরিয়া 43 তে। টাং থেকে টেস্ট এরিয়া পর্যন্ত যেতে 3 সেট নিউরন লাগে। দেয়ার আর 3 অর্ডারস অফ দি নিউরন। ফার্স্ট অর্ডার নিউরনের সেল বডি থাকে গ্যাংলিয়াতে। ফার্স্ট অর্ডার নিউরনের সেল বডি থাকে গ্যাংলিয়াতে। কোন গ্যাংলিয়াতে? ফেসিয়ালের জন্য মানে কর্ডা টিম্পানির জন্য জেনিকুলেট গ্যাংলিয়া, গ্লসোফেরিঞ্জিয়ালের জন্য ইনফিরিয়র গ্যাংলিয়া, ভেগাসের জন্য ইনফিরিয়র গ্যাংলিয়া। তাইলে এই গ্যাংলিয়াতে আছে হচ্ছে ফার্স্ট অর্ডার নিউরনের সেল বডি। এই নিউরন গুলো হচ্ছে সিউডো ইউনিপোলার নিউরন। এর পেরিফেরাল প্রসেস ইম্পালসটা নিয়ে আসবে আর সেন্ট্রাল প্রসেস গিয়ে রিলে করবে নিউক্লিয়াসে। এই নিউক্লিয়াসটার নাম হচ্ছে নিউক্লিয়াস অফ ট্রাক্টাস সলিটারিয়াস। এখানে সেকেন্ড অর্ডার নিউরনের সেল বডি থাকে। তাহলে সেকেন্ড অর্ডার নিউরনের সেল বডি কোথায় থাকে? নিউক্লিয়াস অফ ট্রাক্টাস সলিটারিয়াস এর মাঝে।
যেখানে ফার্স্ট অর্ডার গিয়ে শেষ হবে, সেকেন্ড অর্ডার শুরু হবে। এটাকে বলে টেস্ট নিউক্লিয়াস। সব টেস্ট এই নিউক্লিয়াসেই যায়। দেন এই সেকেন্ড অর্ডার নিউরনের ফাইবার গুলো চলে যাবে থার্ড অর্ডার নিউরনে। এই থার্ড অর্ডার নিউরনটা থাকে থ্যালামাসে। থ্যালামাসের কোথায়? এটা হচ্ছে ভেন্ট্রাল পোস্টেরো মিডিয়াল নিউক্লিয়াস অফ দি থ্যালামাস। তাহলে থার্ড অর্ডার নিউরনের সেল বডি থাকে ভেন্ট্রাল পোস্টেরো মিডিয়াল নিউক্লিয়াস অফ দি থ্যালামাসে। এইবার এখান থেকে থার্ড অর্ডার নিউরনের এক্সন গুলো চলে যাবে টেস্ট এরিয়া অফ দি সেরিব্রাল কর্টেক্সে। টেস্ট এরিয়া অফ দি সেরিব্রাল কর্টেক্সে চলে যাবে, রিলে করবে, তখনই আমরা টেস্ট বুঝতে পারবো। এরিয়া 43। সো দিস ইজ দ্য পাথওয়ে অফ দি টেস্ট। টেস্টের কিছু ডিসঅর্ডার আছে, আমরা দেখব কি কি ডিসঅর্ডার হতে পারে টেস্টে। এক নাম্বার হচ্ছে কেউ টেস্ট বুঝতে পারে না, টেস্ট সেন্সেশনই বুঝে না। আমরা জানি করোনা আর কারণে একটা সিমটম হচ্ছে টেস্ট বুঝতে পারে না, টেস্ট চলে যায়, ঠিক আছে, টেস্ট হেভি টেস্ট, এই টেস্ট বিষয়টা চলে যায়। এইটাকে বলে এ জিউসিয়া। টেস্ট সেন্সেশন না থাকলে বলে এ জিউসিয়া। তারপরে টেস্ট সেন্সেশন কমে গেলে, আছে কিন্তু কমে গেছে, এটাকে বলে হাইপোজিউসিয়া। এত বিপদ, তরকারি রান্না করতে গেল, সে লবণ দিচ্ছে, দিয়ে মুখে দিয়ে দেখলো দূর লবণ হয় নাই, কারণ তার তো টেস্ট সেন্সেশন কমে গেছে। সে আরো লবণ দিল, লবণ দিতে দিতে তিতা বানায় ফেললো, তোমার অবস্থা 12টা। তারপরে আরেকটা হচ্ছে ডিসজিউসিয়া, ঠিক আছে, অল্টার টেস্ট সেন্সেশন। সে তুমি দিলা কাউকে ঝাল খাবার, সে খেয়ে বললো হেভি মিষ্টি লাগতেছে, ও চোস হেভি টেস্ট, এটাকে বলে ডিসজিউসিয়া। সো দিস আর দ্য ডিসঅর্ডারস অফ দি টেস্ট। টাঙের কিছু ডিজিজের নাম আমরা দেখতে পারি, কি কি ডিজিজ হয়। এই কন্ডিশন একদম স্মুথ একটা টাং, এর নাম বেল্ড টাং। বেল্ড টাং ঘটনা কি? এর মাঝে কোনো পেপিলা দেখা যাচ্ছে না। কোন পেপিলা? ফিলিফর্ম পেপিলা। পুরা টাং জুড়ে ফিলিফর্ম পেপিলা থাকে। আমাদের মাথায় যেমন চুল থাকে, টাঙের মাঝে থাকে ফিলিফর্ম পেপিলা দিয়ে ভর্তি। মাথার চুল যেমন পড়ে গেলে বেল মাথা হয়, বেল্ড হেড বলে, টাঙেরও এরকম ফিলিফর্ম পেপিলা ডিসঅ্যাপিয়ার করলে এটাকে বলে বেল্ড টাং। অ্যাট্রোপিক গ্লসাইটিস, হান্টার গ্লসাইটিস, স্মুথ টাং, অনেক নাম আছে। সাধারণত ভিটামিন ডিফিসিয়েন্সি কারণে, ভিটামিন বি সি ডিফিসিয়েন্সি হলে এরকম বেল্ড টাং কন্ডিশন ডেভেলপ করে। এটাকে বলে ফিশার্ড টাং, পুরা টাঙে ফিশার হয়ে গেছে অনেক, ফিশার্ড টাং। এইটাকে বলে স্ট্রবেরি টাং। ওয়াও, মনে হচ্ছে কামড়ায় খেয়ে ফেলি, স্ট্রবেরি টাং। এই কন্ডিশনকে বলে জিওগ্রাফিক্যাল টাং, মনে হচ্ছে টাঙের মাঝে পৃথিবীর মানচিত্র আঁকা, জিওগ্রাফিক্যাল টাং। এইটাকে বলে ব্ল্যাক হেয়ারি টাং, ব্ল্যাক হেয়ারি টাং। এই কন্ডিশনকে বলে কেভিয়ার টাং, যারা কেভিয়ার খায় তাদের এরকম টাং, কেভিয়ার টাং। এর বাইরে আরো টাঙের প্রবলেম হতে পারে, বার্নিং টাং, গ্লসোডাইনিয়া বলে, অরোডাইনিয়া বলে, অসিয়াস কোরিস্টোম অফ দি টাং, তারপরে হচ্ছে সেন্ট্রাল পেপিলারি এট্রোপি, এরকম বিভিন্ন প্রবলেম টাঙের হতে পারে। তাহলে এখান থেকে মনে রাখতে হবে টাঙের ফিলিফর্ম পেপিলা সবচেয়ে বেশি থাকে। এই পেপিলা ডিসঅ্যাপিয়ার যদি করে যায় ভিটামিন ডিফিসিয়েন্সির কারণে, তখন এই কন্ডিশনকে বলে বেল্ড টাং। এটা ভাইভাতে জিজ্ঞেস করে। আমরা জানি টাঙের আন্ডার সারফেস অফ দি টাং, এখানকার মিউকাস মেমব্রেন ভেরি থিন এন্ড ট্রান্সপারেন্ট। এই জায়গাতে আমরা চাইলে কিছু ঔষধ দিতে পারি। কোন ঔষধ? এমন ঔষধ যেটা খুব দ্রুত কাজ করা দরকার, যেমন হচ্ছে নাইট্রোগ্লিসারিন। কারো এনজিনা হলো, হার্ট অ্যাটাক হলো, বুকে ব্যথা হচ্ছে সাডেন, ঠিক আছে, মুহূর্তের মাঝে এখন ঔষধ দিতে হবে, আমরা জিহ্বার নিচে ঔষধটা দিয়ে দিতে পারি, খুব দ্রুত অ্যাবজর্পশন হয়ে যাবে। ট্যাবলেটও দিতে পারি অথবা স্প্রে করতে পারি জিহ্বার নিচে, তখন এই ঔষধটা খুব দ্রুত সার্কুলেশনে চলে যাবে, অ্যাবজর্ব হয়ে, এবং সে কাজ করবে খুব কুইকলি, লেস দেন 1 মিনিটের মাঝে কাজ করবে। সুতরাং আন্ডার সারফেস অফ দি টাং এটা একটা ড্রাগ দেওয়ার রুট, যার নাম সাবলিঙ্গুয়াল রুট। সাবলিঙ্গুয়াল রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বলা হয়। তাছাড়া গ্যাগ রিফ্লেক্স, আমরা যদি টাঙের ইন্টেরিয়র 2/3 কে টাচ করি,
আমরা দেখব কিছুই হয় না। কিন্তু পোস্টেরিয়র 1/3 কে যদি টাচ করি আমরা টাঙে, আমাদের বমি ভাব হবে, গ্যাগ হবে, গ্যাগিং হবে। আমরা জানি পোস্টেরিয়র 1/3 এর জেনারেল সেন্স, আমরা টাচ করলে তো জেনারেল সেন্স হবে, এই জেনারেল সেন্সটা নিয়ে যায় গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। তাইলে এটা একটা রিফ্লেক্স, এই রিফ্লেক্সের এফারেন্ট লিম্বটা তৈরি করবে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। গ্যাগ রিফ্লেক্সের এফারেন্ট লিম্ব তৈরি করে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। এই যে এন্টেরিয়র 2/3 টাচ করলে কোনো ডিসকমফোর্ট হবে না, কিন্তু পোস্টেরিয়র 1 পার্টকে টাচ করলে গ্যাগিং শুরু হবে। এই গ্যাগিং এর জন্য গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ হচ্ছে এফারেন্ট লিম্ব তৈরি করে। আর বমির যে ভাবটা হয়, এইখানে মাসলগুলো স্পাজম হবে, সেই মাসলগুলোকে সাপ্লাই দেয় ভেগাস। তার মানে গ্লসোফেরিঞ্জিয়াল তৈরি করে গ্যাগ রিফ্লেক্সের এফারেন্ট লিম্ব, আর ভেগাস তৈরি করে ইফারেন্ট লিম্ব। কোন পার্সনে আমরা যদি গ্যাগ রিফ্লেক্স দেখি, দেখলাম যে গ্যাগ রিফ্লেক্স নাই, কি আমরা ধারণা করব আইদার গ্লসোফেরিঞ্জিয়াল তার প্রবলেম হয়েছে, না হয় ভেগাসের প্রবলেম হয়েছে। গ্লসের কারণেও এই গ্যাগ রিফ্লেক্স লস হতে পারে, ভেগাসের লিশন হলেও গ্যাগ রিফ্লেক্স কিন্তু লস হতে পারে। এবার আমরা জানবো জেনিওগ্লসাস প্যারালাইসিস হলে কি হবে। আমরা জানি জেনিওগ্লসাসকে সেফটি মাসল বলে, বিকজ জেনিওগ্লসাস মাসল প্যারালাইসিস হলে পিছন দিকে চলে যায়, ঠিক আছে, প্যারালাইসিস হলে, কারণ সেই টেনে সামনে ধরে রাখতো, সে প্যারালাইসিস হয়ে গেলে টাং ব্যাকওয়ার্ড ফল করে যাবে, তখন এয়ারওয়ে অবস্ট্রাকশন করবে, সাফোকেশন করবে, ঠিক আছে, বাতাস ঢুকবে না, পেশেন্ট মারা যাবে। এই জন্য কি করে অ্যানেস্থেসিয়া যখন দেয় সব মাসল প্যারালাইজড হয়ে যায় অ্যানেস্থেসিয়া দিলে। এই জন্য টাং যাতে পিছনে যেতে না পারে তার জন্য একটা টিউব ঢুকায় রেসপিরেটরি ট্র্যাক্টে, তার নাম এন্ডোট্রাকিয়াল টিউব। এন্ডোট্রাকিয়াল টিউবের এইটা একটা উদ্দেশ্য, যাতে টাং পিছনে ফল না করে। অনেক সময় যদি এন্ডোট্রাকিয়াল টিউব না পায়, অনেক সময় টাওয়েল ক্লিপ দিয়ে টাংকে আটকে রাখে, টাওয়েল ক্লিপ দিয়ে টাংকে সামনের দিকে আটকে রাখে, তাও যাতে পিছন দিকে না যায় টা, এই কাজও করা যেতে পারে, ঠিক আছে। সো জেনিওগ্লসাস খুব ডেঞ্জারাস মাসল, তাকে প্যারালাইসিস হয়ে পিছন দিকে যেতে দেওয়া যাবে না। যদি হাইপোগ্লসাল নার্ভ ড্যামেজ হয় তাহলে কি হবে, যে কোনো কারণে হাইপোগ্লসাল নার্ভ ড্যামেজ হতে পারে, তখন কি হয় সেটা আমরা পরে দেখতেছি। টাং ডেভিয়েশন হবে। কোন দিকে ডেভিয়েশন হয়? আমরা জানি টাং একমাত্র ট্রাঙ্ককে ফরওয়ার্ড টেনে রাখে জেনিওগ্লসাস মাসল। এটা হচ্ছে রাইট জেনিওগ্লসাস, দিস ইজ দা লেফট জেনিওগ্লসাস। রাইট জেনিওগ্লসাস যখন পুল করে, আর এই জেনিওগ্লসাসকে সাপ্লাই দেয় হাইপোগ্লসাল নার্ভ। হিয়ার ইজ আওয়ার হাইপোগ্লসাল নার্ভ। রাইট জেনিওগ্লসাস রাইট হাইপোগ্লসাল দিয়ে সাপ্লাই পায়, left genioglossus is supplied by left hypoglossal nerve. যদি এবং right genioglossus pulls the tongue to the left side, left genioglossus pulls the tongue to the right side. এখন যদি হাইপোগ্লসাল গুলো ইনটেক্ট থাকে, দুটোই একসাথে টানে, আলটিমেটলি টাং গোজ ফরওয়ার্ড, স্ট্রেট ফরওয়ার্ড, দুটোর মাঝামাঝি দিয়ে টাং যাবে। এখন মনে করি টাঙে আমরা এই রাইট সাইডের হাইপোগ্লসাল নার্ভ ড্যামেজ হয়ে গেল, তখন রাইট জেনিওগ্লসাস পুল করতে পারবে না, লেফট জেনিওগ্লসাস তো ইনটেক্ট আছে, লেফট নার্ভও ইনটেক্ট, সো লেফট জেনিওগ্লসাস টাংকে রাইট সাইডে টেনে নিয়ে চলে আসবে। তাইলে ড্যামেজ হয়েছিল রাইট হাইপোগ্লসাল নার্ভ, টাং মুভ করে গেল রাইট সাইডে due to action of the left genioglossus. তার মানে টাঙের ডেভিয়েশন কোন দিকে হলো? টাং ডেভিয়েশন হলো towards the side of paralysis of the genioglossus. যেদিকে জেনিওগ্লসাস প্যারালাইজ সেদিকেই টাং মুভ করে গেল। এটাই আমি আগের স্লাইডে বলছিলাম যে হাইপোগ্লসাল নার্ভ প্যারালাইজ যদি ড্যামেজ হয় টাং, তখন কি হবে? এক নাম্বার প্যারালাইসিস হবে টাঙের এক সাইড, এবং যদি টাং বের করতে যায় কেউ তখন ডেভিয়েশন হবে টুয়ার্ডস দ্য প্যারালাইজ সাইড, আর মাসল গুলো অ্যাট্রোফি হয়ে যাবে। যে সাইডে প্যারালাইসিস হলো, ড্যামেজ হলো হাইপোগ্লসাল, সেই সাইডের মাসল
atrophy হয়ে যাবে। These are the features of the hypoglossal nerve damage. So এই পর্যন্তই হচ্ছে আমার টাং রিলেটেড ভিডিও, টাং রিলেটেড ডিসকাশন। আমি শেষ করে ফেলেছি টাং এর ডিসকাশন। আশা রাখি টাং থেকে আর কিছু জানার নাই। তো আমি দুটো কোয়েশ্চন দিয়েছি, সবাই চেষ্টা করবে কোয়েশ্চন গুলোর উত্তর কমেন্ট সেকশনে লেখার জন্য। যদি না পারো তাহলে আমাকে জিজ্ঞেস করবে, আমি সেগুলোর উত্তর বলে দিব। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি and please subscribe my channel We Like Anatomy by clicking this bell icon. আর যদি ভালো লেগে থাকে আজকের এই ভিডিওটা, তাহলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করার জন্য অনুরোধ থাকলো। সেই সাথে কমেন্ট সেকশনে লাইক এবং একটা কমেন্ট, যে কমেন্টটা পরবর্তী ভিডিও তৈরির জন্য উৎসাহ দিবে। একটা চমৎকার কমেন্ট, ভালো লাগিয়ে থাকলে ভালো কমেন্ট, খারাপ লাগলে খারাপ কমেন্ট দিলে কোনো প্রবলেম নাই, সেটাও দেওয়া যেতে পারে। অথবা কোনো পরামর্শ, কোনো চাহিদা, কি চাই কি চাই না যদি থাকে সেগুলো কমেন্ট সেকশনে লিখলে এখনই লিখে ফেলার জন্য আমার অনুরোধ থাকছে। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে, কন্টেন্ট গুলো শেয়ারের অনুরোধ জানিয়ে এবং লাইক আর কমেন্টের অনুরোধ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, গুড বাই।